গতকাল প্রচার মঞ্চ থেকে অমিত শাহ একদিকে যেমন বললেন বাংলার মানুষ পরিবার রাজ চায় নাকি রামরাজ্য চায়, আপনারা ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান নাকি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাতে চান, পাশাপাশি 30টি আসনের লক্ষ্যমাত্রাও বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ये दीदी और उनका भतीजा अभिषेक दोनों भाजपा से डरे हुए, हमारे नेताओं के होटल बुक नहीं होने देते, उनको गाड़ी नहीं मिलती है, जो होटल बुक होते हैं ममता के गुंडे खाली करा देते हैं। और मित्रों, मैं बताने वाला हूं आपको कि भारतीय जनता पार्टी का कार्यकर्ता डरने वालों में से नहीं है। ममता दीदी, जितना संतरास करना हो वो कर लो, आपका और भतीजे का विदाई अब सुनिश्चित है, आपको जाना है, तय कर दिया है। ये चुनाव जो है वो तय करने का चुनाव है कि देश की जनता को, बंगाल की जनता को परिवारवाद राज चाहिए या राम राज्य चाहिए। मुझे बताओ, आप भतीजे को सीएम बनाना चाहते हो क्या? जोर से बोलो, भतीजे को सीएम बनाना चाहते हैं क्या? मोदी जी को पीएम बनाना चाहते हो क्या? 30 से ज्यादा सीटें मोदी जी की झोली में डाल दो, बंगाल में 5 लाख तक का सारा इलाज फ्री ऑफ कॉस्ट नरेंद्र मोदी जी करने वाले। সুদীপ্তবাবু, ভোট ঘোষণার আগে পর্যন্ত আমরা দেখলাম একেবারে আক্রমণের নিশানায় থাকতেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও কিন্তু ফের ভাইপো প্রসঙ্গটা চলে এসেছে, মানে কোথাও ভাইপোকে এই মুহূর্তে মাথা ব্যথার কারণ। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছেন, বলেছেন রান্নার গ্যাসটা ফ্রি করে দিলে 42টা আসনে প্রার্থী কিন্তু তিনি প্রত্যাহার করে নেবেন। এত সহজ চ্যালেঞ্জ গ্রহণ করছেন না? ঘটনা হচ্ছে পরিবারতন্ত্রের অবসানের কত সহজ উপায় বাতলে দিয়েছেন তিনি। বলছি অভিষেক ব্যানার্জিকে বলুন যে উনি পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম ফ্রি করে দিন, আমরা 42টা ওনাকে ছেড়ে দেবো। উনি বিদ্যুতের দাম ফ্রি করে দিন। বিদ্যুতের দাম পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি, দেশে সবচেয়ে বেশি বিদ্যুতের দাম পশ্চিমবঙ্গে, পেট্রোলের দাম সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, কারণ সবচেয়ে বেশি শেষ এরা নেয়। গ্যাসের দাম পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি, কারণ পশ্চিমবঙ্গ সরকার সবচেয়ে বেশি শেষ নেয়। উনি এই টাকাগুলো ছেড়ে দিন, আমরা ওনাকে 42টা সিট ছেড়ে দেবো। আর একটা কথা বলছি, উনি চ্যালেঞ্জ করেন তো কথায় কথায়, ওনাকে বলুন রিগিং, বুদ্ধকল বা গুন্ডামি বা অন্যকে কেস না দিয়ে ডায়মন্ড হারবারে ভোট করুক। 42টার মধ্যে একটা আসনে যদি আমরা জিতি, একটা আসনে, তাহলে ডায়মন্ড হারবার জিতবো আমরা। তিনি বলছেন, অমিত শাহ বলেছেন আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা, আমার কোনো পদ লাগবে না, আমি মানুষের কর্মী, সাংসদ রয়েছি, মানুষের কাজ করছি, যখন থাকবো না তখনও মানুষের কাজ করব। আজকে অমিত শাহ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যে 3 বছর আগে এসে সুন্দরবনে বলে গেছিল সুন্দরবনের উন্নয়নের জন্য 2 লক্ষ কোটি টাকা দেবো, সে আজকে সভা করতে এসে বর্ধমানে বলেছে আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা, আমার রাজনৈতিক ভবিষ্যৎ ওনারা শেষ করবে না, আমার কোনো পদ লাগবে না, আমি সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো স্ট্যাম্প লাগে না, সাংসদ রয়েছি তাও মানুষের কাজ করছি, যেদিন থাকবো না সেদিনকেও করব। আমার পরিচয়, আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না। আর আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক, আপনাকে 3টে অপশন আমি দিচ্ছি। 1, বাংলার 1,64,000 প্রাপ্য পাওনা, 1,64,000 কোটি টাকা আপনারা গায়ের জোরে আটকে রেখেছেন, গরিব মানুষের টাকা ছেড়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে না, রাজনীতি থেকে অবসর নেবে, কথা দিলাম। 2 নম্বর কি, গরিব মানুষের ছাদের যে টাকা আপনারা আটকে রেখেছেন, গরিব মানুষের বাড়ির টাকা যেটা আপনারা আটকে রেখেছেন, 1 মাসের মধ্যে সে টাকা ছেড়ে দিন, আমি রাজনীতি করব না, ছেড়ে দেবো। 3 নম্বর রাস্তা, ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন দেওয়ার সময় হয়নি, আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান, আমি রাজনীতি ছেড়ে দেবো। তিনটে আপনাকে রাস্তা দিয়ে গেলাম। আপনি আমাকে বলছেন
যে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চায়, মমতা ব্যানার্জি বানাতে চায়, আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন আপনি আপনার ছেলেকে বিসিসিআই এর প্রেসিডেন্ট বানাতে চান। সবাই আপনার মতো নয়। সুব্রতদা, ইন্ডিয়া জোট প্রথম যখন তৈরি হলো একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দাবি করেছিলেন ইন্ডিয়া জোটের যে 7টি শরিক, আর ইন্ডিয়া জোটের মধ্যে 7টি শরিক তারা প্রত্যেকেই নাকি পরিবারতন্ত্রকে মদত দেয়, যার মধ্যে অবশ্যই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল সেখানে এই বিজেপির যে অভিযোগ দীর্ঘদিনের সেই পরিবারতন্ত্রের অবসানের সব থেকে বড় সুযোগ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিয়েছেন। বিজেপি কেন অ্যাকসেপ্ট করছে না? আমি প্রথম বলি, এই যে এই মিটিংটা শোনানো হলো, যে কতগুলো কথা আপনারা শোনালেন, এইটা কি অভিষেকের কণ্ঠস্বর না কাকুর কণ্ঠস্বর, এটা আমি প্রথম জানতে চাই। পৃথিবীর সবাই জানে ওই কণ্ঠস্বর মিলে গেছে, তারপরও বড় বড় কথা বলতে পারছে কারণ আমাদের দেশের যে সেন্ট্রাল এজেন্সিস তাদের বড়া ভয় আছে। দুটো মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে, আর এরা চুনোপুটি সমস্ত এভিডেন্স থাকা সত্ত্বেও গ্রেপ্তার হচ্ছে না, হবে না জেনে বড় বড় কথা বলছে। এইটা গেল এক। 2 নম্বর, এই যে পরিবারতন্ত্রর কথা বলা হচ্ছে যে কারা কারা সব ইন্ডিয়া, প্রথম আমরা বলছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার নামও আমি বলতে চাই না, উনি পরিবারতন্ত্র করবেন না কী তন্ত্র করবেন উনি বুঝবেন, উনি ইন্ডিয়া জোটে নেই, ব্লকে নেই, জোট না ওটা ব্লক। 2, নীতিশ কুমার উনি ছিলেন, উনিও নেই, বিজেপি ওনাদেরকে নিয়ে নিচ্ছে। নীতিশ কুমার কি পরিবারতন্ত্র করছে আমি জানি না, সেটা অমিত শাহ বলতে পারবেন। মুশকিল হচ্ছে যা যা দেখালেন না আপনারা, যা আমরা শুনলাম, ভোট যখন শুরু হচ্ছিল তখন 35 ছিল, ওইটা 30 হয়ে গেছে। কেন? তার উত্তর উনি না 35 বলেছিল, তখন 35। হ্যাঁ, এখন ওটা কমে গেল কেন, বাড়লো না কেন? আসলে কমবে কারণ রেল থেকে তেল থেকে খেল সব বেচে দিয়েছে বেচুবাবু। বেশ, ঠিক আছে। এই পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ, প্রতি আক্রমণ, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ, আর এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বললেন প্রথম 2 দফায় বিজেপি গেছে তাই ভয় কাঁপছে। এত জিনিসের দাম, লোকে ভাত খাবে নাকি প্রচার খাবে? মোদিকে আর লোকে গ্রহণ করছে না, হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ফেজ, সেকেন্ড ফেজ, বিজেপি গেছে তাই ভয়ে কাঁপছে, বুক দুত্তুর করছে, ভাবছে আর কি করা যায়, জোর করে কি করা যায়। ইলেকশন কমিশনের রিপোর্ট পেয়েছে, ভোটও কমে গেছে, মোদি বাবুকে লোকে আর গ্রহণ করছে না। এত জিনিসের দাম, লোকে ভাত খাবে না লোকে প্রচার খাবে, কোনটা করবে? মহানন্দাদি, দেখো, আমি যেটা আগেও বলছিলাম যে মানুষের উন্নয়নটা গৌণ হয়ে যাচ্ছে, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি প্রাসঙ্গিক হয়ে উঠছে রাজ্য স্তরে এবং কেন্দ্র স্তরে। এটা গণতন্ত্রের পরিপন্থী। পৃথিবীর মধ্যে ভারতবর্ষ একটা লার্জেস্ট ডেমোক্রেসি, এবং সেখানে গণতন্ত্রের প্রথম শেষ কথা মানুষ, মানুষের জন্য কাজ, মানুষের হয়ে কাজ, সেটা কিন্তু গৌণ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে অমিত শাহজি তিনি এসে আক্রমণ করছেন 2 জন ব্যক্তিকে, এটা হওয়ার কথা নয়। কেন নয়? তখনই হবে যখন কেউ ক্ষমতায় আসবে, যখন তাদের কাছে সংখ্যা থাকবে তখনই মানুষের কাজ হবে। প্রশাসন, আসল গণতন্ত্রের মূল কথা যেটা বলছি যে জনসাধারণের জন্য কাজ। এই মনরেগা নিয়ে যে কথাটা হচ্ছে, মনরেগা কিসের জন্য? এটা কিন্তু দারিদ্র দূরীকরণ কর্মসূচি, এটা মনে রাখতে হবে। তার মানে এই যে দরিদ্র মানুষগুলো, আমরা স্বাধীনতা 76 বছর পরেও 27% মানুষ এখনো দারিদ্র সীমার নিচে। কাজে এই দরিদ্র মানুষগুলোর জন্য মনরেগা, সেই টাকা কিন্তু আটকে রাখা যায় না। আমরা তাদের কাজ দিতে পারিনি, সেই জন্য তারা দরিদ্র। 76 বছর পরেও কিন্তু স্বাধীনতার এতজন মানুষ যদি দরিদ্র হয়, তাহলে তার দায় প্রশাসনের, রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন। কাজে এই টাকা কখনো আটকে রাখা যায় না। দীপ্তবাবু, একদিকে যখন এই টাকার কেন কেন্দ্র দিচ্ছে না, রাজ্য সরকার যখন বারবার সরব হচ্ছে এবং কেন্দ্র যখন প্রতিশ্রুতি দিচ্ছে যে হাতে যদি সংখ্যা এসে যায় তাহলে সমস্ত টাকা এ রাজ্যের মানুষ পেয়ে যাবেন, এমনকি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধাও পাবেন। কিন্তু এ রাজ্যের মানুষ যারা এখনো পর্যন্ত দেখছে যে রাজ্য সরকার নিজের ভাড়ার থেকে টাকা দিয়ে দিচ্ছে, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কর্মশ্রীর ঘোষণা করে দিয়েছেন যাতে আর কিন্তু 100 দিনের কাজের উপর নির্ভরই করতে হবে না, তাহলে মানুষ কেন ভরসা করবেন? দেখুন, কর্মশ্রী বলে যে প্রকল্পটা চালু করে যাদের হাতে ওরা পয়সা দিয়েছে, ব্যাংকের টাকা যাওয়ার পরের দিনই বন্দুক নিয়ে ওদের লোকেরা চলে গেছে এবং ওই টাকার 90% টাকা ফেরত নিয়ে চলে এসেছে পার্টি অফিসে। আর ঠিক এই কারণেই ওদের হাতে কোনো রকম পয়সা দেওয়া হবে না। এবং আমি আপনাকে বলি, এই যে মহানন্দাদি বলছিলেন যে ডেভেলপমেন্ট নিয়ে রাজনীতি হওয়া উচিত, সারা ভারতবর্ষে ডেভেলপমেন্ট নিয়ে রাজনীতি চলছে, শুধু একটা রাজ্য বাদে, কারণ এখানে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। গত 10 বছরে
70 কোটি মানুষের হাতে ব্যাংক অ্যাকাউন্ট এসছে, তারা বিমার আওতায় এসছে, তারা চিকিৎসা বিমার আওতায় এসছে, তাদের দারিদ্র দূরীকরণ 50 কোটি মানুষের হাতে পয়সা বেশ, এসছে। আপনি যখন উদাহরণ দিচ্ছেন, আমি একবার অর্থনীতিবিদ দেবনাথ সরকারের কাছে একটা জিনিস জানতে চাইবো, একটাই জিনিস জানতে চাইবো দেবনাথ বাবু, ডেভেলপমেন্ট নিয়ে রাজনীতি হচ্ছে গোটা দেশে, শুধু এ রাজ্য ছাড়া। এর পাশে কি দিল্লির নামটাও থাকবে? কোন ক্যাটাগরিতে থাকবে দিল্লি? কোন ক্যাটাগরিতে থাকবে? এক মিনিট, রাজধানী দিল্লি। আশপাশ আপনি বলেছেন, বলবেন। দাঁড়ান দেবনাথ বাবু। ফিউ লাভ টু হিয়ার দ্য সিনস, দে লাভ টু অ্যাক্ট। কিছু লোক মিথ্যা খেতেও ভালোবাসে, মিথ্যা বলতেও ভালো। এই আপনি তাদের মধ্যে একজন। এই হলো মিথ্যা। আপনি শেক্সপিয়ার বলেছিল, আসলে সমস্ত কিছু মিথ্যা। এরা যেগুলো বলছে, ও ভারতে বিশাল অন্যায় আছে, 70 কোটি লোক ইয়ে পেয়ে গেছে, কজন হয়েছে, কজনের ইয়ে হয়েছে, এই সমস্ত কিছু তথ্যগুলো মিথ্যা। উন্নয়নের কথা হচ্ছে, এই মুহূর্তে দিল্লির রাজনীতি কি নিয়ে আবর্তিত হচ্ছে? উন্নয়ন কি? আজকে সার্ভে করে দেখা যাচ্ছে ম্যানিপুলেশন ছাড়া কারণ না, প্রত্যেকটা জিনিস শুধুখানে প্রচারের জন্য মোদি সমস্ত কিছু। সুব্রতদা, উন্নয়ন নিয়ে প্রচার এই মুহূর্তে লোকসভা ভোটের প্রচার গোটা দেশ জুড়ে কি শুধু উন্নয়নের ভিত্তিতে হচ্ছে? না, হচ্ছে না তো, হওয়ার কথা ছিল। খুবই দুর্ভাগ্যের, কারণ দিন প্রতিদিন ভারতবর্ষের মানুষ ক্ষুধার গহ্বরে ঢুকে যাচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, ভয়ঙ্কর অবস্থা। আর এখানে হচ্ছে গিয়ে মানুষের কাজ, সেই কাজ নিয়ে একদল বলছে চুরি করেছে, সেই কারণে টাকা দেবো না। চুরি তো করেছে সবাই জানে, কিন্তু যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে একটাও এফআইআর নেই, দিল্লির সরকার করলো না। দ্বিতীয়, যারা বলছে দিল্লির সরকার টাকা দিচ্ছে না, টাকা দিল্লির সরকারকে দিতেই হবে, এটা পশ্চিমবাংলার মানুষের প্রাপ্য। কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে একটা হোয়াইট পেপার পাবলিশ করতে পারলেন না মুখ্যমন্ত্রী যে দিল্লির সরকার এত টাকা আটকে রেখেছে, কারণ দুবই মিথ্যে কথা বলছে। দুর্নীতির অভিযোগ, প্রকল্প নিয়ে দায় ঠেলাঠেলি, ব্যক্তিগত আক্রমণ, এসবের মাঝে কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষ কি চায়, তাদের কি দরকার। এ রাজ্যে 7 দফা ভোটের জন্য নির্বাচন কমিশন সবথেকে বেশি বাহিনী চেয়েছিল, আর তার মধ্যে 3য় দফা ভোটে রাজ্যে থাকবে 406 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের একবার হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি মামনিরা, যদি ওই ব্যাটালিয়ান চলে আসে কেন্দ্রে আর এসে বলে ভোট নেই দেনে দিন, তো আপনারা কি শুনবেন? রুখে দাঁড়াবেন তো? ঝান্না খুন্তি দিয়ে আপনারা খুব ভালো রান্না করেন, ওটা দিয়ে দারুণ খেলা হয়, হাড়ি কড়ায় দারুণ খেলা হয়, শিলনোড়াতে দাঁত মাজা হয়। কাজেই সবাই প্রস্তুত থাকবেন। আমি সেন্ট্রাল ফোর্স ইজ নট মাই এনিমি, আমার হাম্বেল सबमिशन থাকবে। जिंदगी भर आप नौकरी करेंगे, क्यों बीजेपी का बात में आने का बाद आप क्यों बीजेपी जो बोलता है वही करते हैं? দেবনারায়ণ, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সিকে তো দাগিয়ে দিয়েছেন, তারপরে জাতীয় নির্বাচন কমিশন তাদেরকেও বিজেপি কাজে লাগাচ্ছে বলছেন, এবার বাহিনীও। প্রথম দফার শেষে বলেছিলেন শুধু বাহিনীকে দিয়ে ভোট করানো হয়েছে, পুলিশকে বসিয়ে রেখে। এবার একেবারে মহিলাদের প্রতিরোধ গড়ে তুলতে বলছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন বাহিনী যখন বলবে বিজেপিকে ভোট দাও, সেখানে তো প্রতিরোধ করতে হবে। এই জিনিসটা বেশ কিছু জায়গায় উনি উদাহরণ গতবারও দিয়েছেন, এখনো দিচ্ছেন। ইলেকশন কমিশনে অভিযোগ করবেন না, ইলেকশন প্রতিরোধ গড়ে তুলবেন। কন্ট্রোল বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদি। উনি যা বলছেন তাই, ওনার মানে নিজস্ব চলো। সবটাই হচ্ছে বিজেপি দ্বারা পরিচালিত। মুখ্য একেবারে মানে না আমি জিজ্ঞেস করছি, আমি কি বল, সুপ্রিম মানে কোর্ট এটা কি একেবারে পঞ্চায়েতের অভিজ্ঞতা থেকে বলছেন মুখ্যমন্ত্রী? এমন পঞ্চায়েতে তো এই ধরনের অভিযোগে উঠেছিল, বাহিনীকে ঠেকাতে সেখানেও সর্বোচ্চ আদালত পর্যন্ত ছুটতে হচ্ছিল নির্বাচন কমিশনারকে, তার নিয়ম নিয়েও প্রশ্ন উঠেছিল। কোথাও পঞ্চায়েতের অভিজ্ঞতা থেকে কি মুখ্যমন্ত্রীর এমন আশঙ্কা? সুব্রতদা, আশঙ্কা সত্যিই তো। সুব্রতদা, আমি বলছি এই যে কেন্দ্রীয় বাহিনী আসা যাওয়া নিয়ে এইসব আমরা পঞ্চায়েত ভোটের সময় দেখেছি, এখনো দেখছি কত বাহিনী আসবে, কি আসবে গুরুত্বহীন, মানুষ শান্তিতে ভোট দিতে পারবে কিনা। এই বাহিনীর আসা যাওয়া নিয়ে মমতা বিজেপির এই সেটআপ, এটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে। ওয়ান লাইনার, বাহিনীও একেবারে বিজেপি দ্বারা পরিচালিত। দেখুন, গতবার কোচবিহারে উনি যেভাবে মানুষকে উস্কেছিলেন এবং তারপর কিছু লোক গুলিকে মারা গেছে, এবার এই মালদায় গিয়ে উনি একইভাবে মহিলাদের উস্কাচ্ছেন। এবং আগামী দিনে যদি কেন্দ্রীয় বাহিনী কাউকে গুলি করে মারে, তার জন্য এই দেবনারায়ণবাবু আর ওনার নেত্রী দায়ী থাকবেন। যেভাবে উনি উস্কাচ্ছেন মানুষকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, ঠিক আছে, এরপর যদি কেন্দ্রীয় বাহিনী এই খেপা কুকুরের দিকে গুলি চালিয়ে মানে তাদের হত্যা করে, তাহলে কিন্তু তার জন্য দায়ী থাকবেন এনারা, যারা আলোচনার সময় সকলকে ধন্যবাদ। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসবো, আপনারা সঙ্গে থাকবেন।